এবং আছেও। আমরা 2021 সাল থেকে আমরা পরিচিত হওয়ার পরেও আমি মামুনের সাথে প্রায় 3-4 মাস কখনো দেখা করতেই চাইনি। ছেলেটাকে কিভাবে বিয়ের প্রস্তাব দেয়, কিভাবে বিয়ে করতে চায় আমি জানি না। হ্যাঁ, মানে ওনার পক্ষ থেকে যখন এই প্রস্তাবগুলো আসে আমি তখন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে অথবা কাছে যে যেখান থেকে আমার এই নিউজটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে দুইটি ভিডিও ফুটেজ তুলে ধরেছি। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিও ফুটেজটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলুন দর্শক, ভিডিওটা শুরু করি। আছেও। আমরা 2021 সাল থেকে আমরা পরিচিত হওয়ার পরেও আমি মামুনের সাথে প্রায় 3-4 মাস কখনো দেখা করতেই চাইনি। ফোনে কথা বলার পরও কখনো আমি দেখা করতেই চাইনি, বিবেচনা করে ওর পারিপার্শ্বিক অবস্থা এবং আমার পারিপার্শ্বিক অবস্থা সমস্ত কিছু বিচার বিবেচনা করেও আমি কিন্তু মামুনের সাথে দেখা করতেই চাইনি। তার সাথে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক করা তো অনেক পরের ব্যাপার, কিন্তু প্রথম কথাতেই মামুন আমাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তার পরিবার আমার সাথে খুব আপন হওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের সম্মতিতেই আমরা কিন্তু একটা প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে যে আমরা দুজন বৈবাহিক সম্পর্কিত হব এই জিনিসটা অ্যাসুরেন্স পাওয়ার পরেই কিন্তু আমি মামুনের সাথে দেখা করি। আপনাদেরকে অনেকবার মামুন বলেছে যে লায়লা আমার সাথে দেখা করতে চাইনি, আমি জোর করেছি দেখা করার জন্য, যেটা সত্যি, যেটা মামুন নিজেই বলেছে। আমি কোনোদিনও এই ধরনের সম্পর্কে আসলে জড়াতে চাইনি, কিন্তু হাজার হলেও আমরা মানুষ। এবং যখন আমি দেখেছি যে আপনারা তো জানেন আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন আমার সংসারটা এবং আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটাও জানেন যে আমি আসলে একটা ব্রোকেন সংসার থেকে এসেছিলাম এবং সেই মুহূর্তে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম। আমার সন্তানাদি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। তো এই একটা ট্রানজিশন টাইমে যখন মামুন এবং মামুনের মা স্পেশালি এবং তার পুরো পরিবার যখন আমার প্রতি সহানুভূতিশীল হলো এবং আমার সমস্ত পরিস্থিতি পরিবেশ জেনে তারা যখন এই বিয়ের সম্পর্কটা কথা বলতে থাকলো এবং যখন দেখলাম যে তাদেরও আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানার পরও এবং আমার অবস্থান জানার পরও তারা তাদের ভালোবাসা বা তাদের যত্ন কেয়ার এই সমস্ত অব্যাহত থাকছিল, তখনই আমি আসলে তার সাথে একটা সম্পর্কে জড়াতে রাজি হই। এবং নানা রকম তাদের সোসাইটির কারণে তারা যখন থাকতে তাদের যখন নিজেদের কোনো বাসস্থান ছিল না, তখন তার মা এসে বলে যে ওর তো এই মুহূর্তে একটা ভালো থাকার জায়গা নেই, সো তোমরা দুজন এক কাজ করো, তুমি যেহেতু বাচ্চাদের সাথেই থাকো তো তুমি মামুনও এখানে থাকুক, তোমাদের তো বিয়ে শাদী ব্যাপারটা হচ্ছেই। যেহেতু পরিবারের কাছ থেকে এবং আমার ভালোবাসার মানুষ মামুনের কাছ থেকে আমি এই আশ্বাসটা পেয়েছি। সো এই আশ্বাসটা পাওয়ার পরও আরও যেটা হয়েছে যে মামুন এবং মামুনের মা স্পেশালি এবং মামুনের ভাই বোন বাবা সবাই আমার সন্তানদের প্রতি খুবই যত্নশীল ছিল। এবং আমার ছোট বাচ্চাটার ব্যাপারে আপনারা হয়তো জানেন না, সে একটা স্পেশাল চাইল্ড, তার মধ্যে অনেক কমপ্লিকেসি আছে, সে অটিস্টিক বেবি এবং তার মধ্যে অটিজম আছে, ADHD আছে, স্লিপ ডিসঅর্ডার আছে। তো মামুন এবং মামুনের মা এবং তার পুরো পরিবার আমার বাচ্চাটার প্রতি খুবই যত্নশীল দেখিয়ে আমার দুর্বল স্থানে আসলে তারা জায়গা করে নিয়েছেন। তারা বুঝেছেন যে একটা মায়ের কাছে একটা সন্তানের মূল্যটাই আসলে অনেক বেশি। তারা যখন সন্তানটাকে কেয়ার করতে পারবে, যত্ন করতে পারবে, আদর কিভাবে বিয়ে করতে চায় আমি জানি না। হ্যাঁ, মানে ওনার পক্ষ থেকে যখন এই প্রস্তাবগুলো আসে আমি তখন তাকে মানসিকভাবে আমি তাকে ভারসাম্যহীন মনে করছি। আমার সাথে তার দেখাও হয়েছে, আমি তখন তাকে নর্মাল মানুষ হিসেবে যতটুকু বুঝতে পেরেছি, কিন্তু ওনার এই যে ধরনের আশা আকাঙ্ক্ষার কথা আমি আমার মক্কেলের কাছে শুনলাম, সে তাকে বিয়ে করতে চায়, এই ধরনের এই মামলাটা দিয়ে তাকে আটকে রাখতে চায়, তখন আমার কিন্তু তাকে একদম পুরোপুরি স্বাভাবিক মানুষ মনে হয়নি, মানসিক ভারসাম্যহীন। মক্কেলের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তাদের একটা ব্যবসায়িক লেনদেন আছে, তারা ব্যবসায়িক কাজেই একসাথে কন্টেন্ট মেক করতো, যার কারণে তাদের একসাথে চলাফেরা, একসাথে খাওয়া দাওয়া, যাই হোক এটসেট্রা এটসেট্রা। তো তাদের কোনো বৈবাহিক সম্পর্ক নেই। এবং আমার মক্কেল আমাকে যেটা ক্লিয়ার করেছে যে উনি কিন্তু লায়লাকে কোনো ধরনের কমিটমেন্ট কখনো দেয়নি এবং উনি নাকি লায়লার প্রিভিয়াস লাইফ সম্পর্কে কিছুই জানতো না, যার কারণে উনি না বুঝেই লায়লার সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করেছিল। পরবর্তীতে যখন জানতে পেরেছে যে লায়লার ওই ধরনের প্রিভিয়াস একটা লাইফ স্টোরি আছে, তখন নাকি মামুন লায়লাকে অ্যাভয়েড করা শুরু করলো। এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে
মামুনকে আপোষে কাছে রাখার জন্য বা মামুন ওনার সাথে আপোষ করবে ওই চিন্তা ভাবনা থেকেই মানে মনে হচ্ছে লায়লা মামলাটা করেছে এবং কন্টিনিউ করছে। এবং আমরা আমার মক্কেলের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, লায়লা তাকে আপোষের জন্য বারবারই বলছে এবং বারবারই তাকে শর্ত দিচ্ছে, তুমি আমার সাথে আবার আগের মতো সম্পর্ক স্থাপন করো, আমার সাথে আবার কাজ করো, আমার সাথে আবার ভালো সম্পর্ক রাখো, আমি মামলা তুলে নেব। এবং সবচেয়ে মজার একটা তথ্য আপনাদেরকে দেই, আমার মক্কেল মামুন সাহেব কিন্তু জানতেনই না এই মামলার কি পরিস্থিতি। তিনি কখনোই আদালতে হাজির হননি। কারণ কি, লায়লা তাকে বলেছে তিনি মামলাটি তুলে নিয়েছেন এবং বলেছেন যখন আমাদের আপোষ হয়ে গেছে মামলাটি তুলে নিয়েছি, কিন্তু সম্পূর্ণ মিথ্যা একটা কথা তখন বলেছে। আসলে মামলাটি তুলে নেয়নি, উনি কিন্তু হাজির হয়েছে আদালতে, যেটা মামুন সাহেব জানতেন না। তো উনি জানার পরে গ্রেপ্তারি পরোয়ানা যখন ইস্যু হলো তখন উনি মামলাটি সম্পর্কে জানতে পারে। মামলাটি এখন বিচারাধীন আছে। আমরা মামুন সাহেবকে উপস্থিত করেছিলাম আদালতে, আমরা ওনার ডিফেন্স কেস উপস্থাপন করেছি, সেটাকে অতিরঞ্জিত করে বলা হয়েছে, যা হয়নি তাও বলা হয়েছে। এটাই আমাকে যখন অ্যাপয়েন্ট করলেন উনি মামুন, তখন আমাকে বলা হয়েছে আপু মামলা সম্পর্কে একটু খোঁজ খবর নেন, আমার মনে হচ্ছে লায়লার এই মামলাটা আসলে আমাকে যে ধরনের তথ্য দিয়েছে যে মামলা তুলে নিয়েছি আসলে সেরকম না। উনি মামুন সাহেব আসলে ইন্টেলিজেন্ট। আমি বলবো একটা বিষয়, উনি বুঝতে পেরেছিলেন, আজ করতে পেরেছিলেন যে আপু আমি তোর সাথে সম্পর্ক কন্টিনিউ করছি, ও মনে হয় ওই জন্য আবার মামলাটি নিয়ে আবার ঘাটাঘাটি শুরু করেছে বা আবার ওটাকে আবার রিওপেন করছে, এরকম কিছু। আপু একটু খোঁজ নেন। তো আমি খোঁজ নিয়ে যখন একদম খোঁজ নিলাম, একদম ধার প্রান্তে খোঁজ নিলাম, একদম শেষ দিন আমি জানতে পারলাম যে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং আপনারাও বিভিন্ন চ্যানেলে নিউজ ফিডে দেখেছেন। তারপর আমার কাছে ওই মামলার কাগজের সাথে ফিরিস্তি আকারে মেডিকেল সার্টিফিকেটটা দেয়া আছে। হ্যাঁ, আপনারা